বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে ইসি। 218 কোটি টাকা সহায়তা দেবে ইউএনডিপি। অনাপত্তির জন্য ইআরডিকে চিঠি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছে না বিএনপি। বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার অভিযোগ। বড় সংস্কারে গেলে নির্বাচন বাধাগ্রস্তের শঙ্কা সিপিবির। ঐক্যমত্যে পৌঁছাতেই কাজ করছে কমিশন, জানালেন আলী রিয়াজ। রমনা বটমূলে বোমা হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামির যাবজ্জীবন, অন্যদের 10 বছর করে জেল, হাইকোর্টের রায়। জামায়াতের আপিলের পরবর্তী শুনানি কাল। আদালতের রায়ে দলের নিবন্ধন বাতিল ইতিহাসে প্রথম, মন্তব্য প্রধান বিচারপতি। দ্রুত বিচার শেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই ঐক্যের। 14 দল ও জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনার তাগিদ। এবং ফের হামলা হলে সর্বশক্তি দিয়ে জবাব দেবে ভারত। পাঞ্জাব ঘাটিতে মোদির হুঙ্কার। পানি সংকট নিয়ে সতর্ক করল পাকিস্তান। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাজরী। এবারে থাকছে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউএনডিপির সহযোগিতায় 3 বছর মেয়াদী প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পে 218 কোটি টাকা অর্থায়ন করবে সংস্থাটি। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ব্যালট নামে এই প্রকল্পের মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ, অংশীজনদের সঙ্গে সেমিনার, সিভিক ভোটার এডুকেশন ও নির্বাচনের লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ দেখছে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গোষ্ঠী স্বার্থ রক্ষায় দেশকে আর একদিকে নিয়ে যেতে দেয়া হবে না। এদিকে রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে রক্ষা করে ভারত বাংলাদেশকে আরেকটি কাশ্মীর বানাতে চায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ উপলক্ষে আয়োজন করা হয় গোলটেবিল বৈঠকের। বৈঠকে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিস্তার পানি সমস্যা ভারতীয় আধিপত্যের অংশ মন্তব্য করে বলেন, ফারাক্কাবাদ বাংলাদেশের জন্য বিপর্যয় ডেকে আনবে। সামগ্রিকভাবে আমরা ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। রাজশাহী আমাদেরই এলাকা, আমরা যে এলাকায় আমরা থেকেছি, এই ফারাক্কা বাঁধের ব্যাপারে বলেছি প্রাকৃতিক হবে, বিপর্যয় দেখা দেবে, হচ্ছেও তাই। কিছুদিন পানি খুললে পড়ে আপনার যে পানিটা আমরা পাচ্ছি সেখানে আর্সেনিকে ভর্তি। একই অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সম্পদের উপর সুপার পাওয়ারদের নজর পড়েছে, যার প্রভাবে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে নিয়ে যেতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। এদিকে প্রেস ক্লাবে ডাক্তার জাফরুল্লাহর 3য় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শেখ হাসিনার মালিকানার হাত বদল হয়েছে, তাই বলে দেশের মালিকানা দেওয়া হয়নি মন্তব্য করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন, দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের মানুষের মালিকানা অন্য কাউকে মালিকানা দিই নাই, যারা আগামীর বাংলাদেশের সংস্কার করবে। আর নির্বাচিত সরকার না আসলে দেশে কোনো বড় বিনিয়োগ আসবে না বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রেস। জানান, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন তিনি। আর সংলাপের শুরুতে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানের সংস্কারে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নেই সব দলের সঙ্গে কথা বলছে কমিশন। হাসান আল মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকালে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির 11 সদস্যের প্রতিনিধি দল। ঐক্যমত্য কমিশনের দেয়া 166 প্রস্তাবের বাইরে কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশের উপর আলোচনা করে সিপিবি।
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে যে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছে কমিশন। একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র, একটি রাষ্ট্র যা নাগরিকদের সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে, তাদের অধিকারকে সুরক্ষা করে, তার পথরেখা আমরা তৈরি করতে চেষ্টা করব। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ, যাতে করে আমরা ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা কীরকম হবে তার একটা ধারণা পেতে পারি, তার একটা অগ্রযাত্রার পথ চিহ্নিত করতে পারি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচনের দিকে যাওয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হওয়া দরকার। বাইরের নানা শক্তি আমাদের দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চায় এবং আমরা সংস্কারের নামে অন্য কোনো নামে যদি কালক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করি, কারণ নির্বাচনই হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা এবং গণতন্ত্রের ধারা এগিয়ে যাওয়া, তাহলে কিন্তু একটা ক্ষতিকর জায়গায় যাবে। সুতরাং আপনাদের দ্রুততার সাথে এবং ক্ষিপ্রতার সাথে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য যেটা করা দরকার, যেটা এই 9 মাসে হয়নি, দ্রুততম সময় করে আপনারা ওই কাজ করেন, না হলে কিন্তু এটা ঝুলে গেলে এই দায় আপনারা এড়াতে পারবেন না। নতুন করে সংবিধান রচনা, 4 মূলনীতির পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থার বিপক্ষে মত দেয় সিপিবি। অর্থনীতির দুর্বৃত্তায়ন, লুটপাটের ধারা অব্যাহত রেখে আমরা যত ভালো কথা লিখি, এইটা কোনো কার্যকরী ভূমিকা পালন করবে না। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 2001 সালের রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। আর অন্য 9 আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। হুজি নেতা মুফতি হান্নান সহ 3 আসামি মারা যাওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই হামলা ছিল মানবিক ও সাংস্কৃতিক অধিকারের উপর বড় আঘাত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2 যুগ আগে 2001 সালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলা হয়। এতে প্রাণ যায় 10 জনের। এই ঘটনায় করা হত্যা মামলায় 2014 সালে বিচারিক আদালত 8 জনকে মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সাজাপ্রাপ্তরা। এরপর পেরিয়ে গেছে আরও 11 বছর। অবশেষে মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স, জেল আপিল ও নিয়মিত আপিলের উপর রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা তাজউদ্দিন ও জুয়েলের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। অপর 9 আসামির সাজা কমিয়ে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়। রায়ে হাইকোর্ট বলেন, বর্ষবরণে হামলা ছিল মুক্তচিন্তা ও প্রগতিশীল ধারণার উপর আঘাত। সাজার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আদালত তার অবজারভেশনেও বলেছেন যে এটি একটি মানবিকতার বিরুদ্ধে হত্যাকাণ্ড এবং ক্রাইম, কিন্তু আজকে এবং অবজারভেশনে যে ঘটনাগুলি বলা হয়েছে, বাংলাদেশে যে প্রগতিশীল চিন্তা, বিভিন্ন জায়গায় উদীচী বোমা হামলা, সিলেটে যে ব্রিটিশ হাইকমিশনের উপরে বোমা হামলা থেকে শুরু করে সেগুলো উল্লেখ করে এই মামলার মধ্যে আমরা সেগুলো পেয়েছি। আমরা মনে করি যে যাদেরকে আজকে 10 বছর করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ থেকে তাদের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে, যা যথার্থ নয় বলে জানায় আসামি পক্ষ। যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতধর্মী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা রিট টু আপিল যদি পার্টি থেকে আমরা ইনস্ট্রাকশন পাই, আমরা রিট টু আপিল ফাইল করব। এ মামলায় মাওলানা তাজউদ্দিন পলাতক আছেন, 3 জন মারা গেছেন, আর কারাগারে আছেন বাকি 10 আসামি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে জামায়াতে ইসলামের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। আদালতে জামায়াতের পক্ষের আইনজীবী জানান, আদালতের মাধ্যমে নিবন্ধন বাতিলের ঘটনা এই উপমহাদেশে একটিও নেই। নির্বাচন কমিশন যেখানে নিবন্ধন দিয়েছে, সেখানে হাইকোর্ট তা বাতিল করা বিরল ঘটনা। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন ইউসুফ ভুইয়া।
গত 7 মে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ। সেই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল 10টা থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পরে আদালত শুনানির জন্য বুধবার পর্যন্ত মুলতবি করেন। শুনানির এক পর্যায়ে ইতিহাসে এটাই প্রথম যেখানে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। হাইকোর্টের রায়ে এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি। জবাবে জামায়াতের পক্ষের আইনজীবী জানান, আদালত কর্তৃক নিবন্ধন বাতিল এই উপমহাদেশে একটিও নেই। আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই, এইটি প্রথম। এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র। জামায়াতের প্রতীক বিষয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্টের প্রশাসনিক সিদ্ধান্তের পর জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেয় ইসি। নতুন করে কোনো প্রতীকের জন্য চাইলে আবেদন করতে পারবে জামায়াত। জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাঁড়িপাল্লা প্রতীক জামাত মার্কা হিসেবে বিবেচিত এবং সব সময় সংসদে আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে। এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ। পরে চলতি বছরের 12ই মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। বলেন, দলটি নিবন্ধন চিরতরে বাতিল করতে হবে, শুধু স্থগিত রাখা যথেষ্ট নয়। সেই সঙ্গে 15.5 বছর তাদের দুঃশাসনের সঙ্গী 14 দল এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করা এবং বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 30 কর্মদিবসের মধ্যে প্রকাশ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় সংগঠন। আমাদের সুস্পষ্ট দাবি, দ্রুততম সময়ের মধ্যে বিচার কার্যক্রম সম্পন্ন করে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। বিগত 15.5 বছরের দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করেছে 14 দল এবং জাতীয় পার্টি। এই রাজনৈতিক শক্তিগুলোর দায় মুক্তি কোনোভাবেই পেতে পারে না। আগামী 17 মে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে। মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায়ের এই দিন ধার্য করেন। রায়ের আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সহকর্মী পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হবে 17 মে। 2 দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ধার্য করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এম জাহিদ হাসান। আমরা বিশ্বাস করি যে এই মামলায় প্রসিকিউশন ন্যায় বিচার পাবে, কারণ আপনারা জানেন সরকার এই মামলাটিকে জনগুরুত্বপূর্ণ মামলা হিসেবে ট্রিট করেছেন। 17 মে 2025 ইনশাআল্লাহ আসছে শনিবার এই মামলার রায় প্রচার এবং প্রকাশের। বিশেষ পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, যুক্তিতর্ক উপস্থাপনে প্রধান আসামি হিটু শেখ সহ সবার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ। আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণরূপে সক্ষম হয়েছে। আমরা আশা করছি যে রাষ্ট্রপক্ষ এই মামলায় আমরা ন্যায় বিচার পাব। প্রধান অভিযুক্ত হিটু শেখের ফাঁসি সহ অন্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন আসিয়ার মা। আমি সরকারের কাছে আশা করতেছি যে প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং 3জন যে যারা বাকি 3 জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়, এইটুকুই আমি সরকারের কাছে আবেদন করতেছি, এতে আমি খুশি। এর আগে জেলা কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। এই মামলায় বাদী সহ 29 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধার করে কিংবা টাকা ছাপিয়ে এবার আবার
জাতীয় বাজেট করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরকার কোনো মেগা প্রকল্প নেবে না বলেও জানান তিনি। সকালে সচিবালয়ে উপদেষ্টা আরও বলেন, এনবিআর বিলুপ্ত করে আলাদা দুটি বিভাগ করায় রাজস্ব আয় কমার ঝুঁকি নেই। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। সোমবার রাতে এই অধ্যাদেশ জারি করা হয়। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থ উপদেষ্টা সহ বৈঠকে অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টা। জানান, এনবিআর বিলুপ্ত হলেও রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না। এবছর রাজস্ব আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজস্ব আদায়ে কোনো প্রভাব না হওয়ার আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2%। এবার ধার করে কিংবা টাকা ছাপিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট করা হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবে। আমি তো নেগোসিয়েট করছি আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে, সেটা মোটামুটি এখন সাকসেসফুল। অর্থ উপদেষ্টা বলেন, এবার কোনো মেগা প্রকল্প গ্রহণ করবে না অন্তর্বর্তী সরকার। বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরে দুদেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো প্রাধান্য পাবে। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। মঙ্গলবার গণমাধ্যমকে বাংলাদেশের দ্বিতীয় ও তৃতীয় মেট্রো রেলের বিষয়ে জাপানের আগ্রহের কথাও বলেন তিনি। আগামী 15ই মে টোকিওতে বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেন্সি অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করেন রাষ্ট্রদূত। এ সময় মানবিক করিডোর প্রসঙ্গে তিনি বলেন, টেকসই ও কার্যকরী হলে এটি ভালো উদ্যোগ। We are now planning the second and the third metro lines, and the process is on the right track, as well as in the deep sea port in Matabali. Human aid corridor is desirable, of course, if it's doable. এবার দুদকের নজরে শিক্ষা খাতের দুর্নীতি। বেসরকারি শান্তা মারিয়াম এবং নর্দার্ন ইউনিভার্সিটির বিরুদ্ধে অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একই সঙ্গে চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েকজন ভিসির দুর্নীতির খোঁজ খবর। এদিকে প্রায় 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলম এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি মীরার বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজলে আদিত্যের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনামলে দুর্নীতিতে পিছিয়ে ছিল না শিক্ষা খাত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি ধরতে বেশ জোরেশোরে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। অর্থ পাচারের অভিযোগে নর্দার্ন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। একই সঙ্গে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধিমালা লঙ্ঘন করে প্রায় 350 কোটি টাকা শান্ত মারিয়াম ফাউন্ডেশনে হস্তান্তর এবং প্রায় 102 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ খতিয়ে দেখেছে তারা। ইতিমধ্যে নথিপত্র তলব করে পাঠানো হয়েছে চিঠি। 343 কোটি 60 লক্ষ টাকারও বেশি শান্ত মারিয়াম ফাউন্ডেশনের হস্তান্তর এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রায় 102 কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিগত সরকার আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন সাবেক উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি সহ নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। মহাপরিচালক জানান, অনুসন্ধান শেষে ব্যবস্থা নেবেন তারা। সেই অনুসন্ধানগুলো শেষ হলে নিশ্চয়ই আমাদের অনুসন্ধানকারী দল এই বিষয়ে সুস্পষ্টভাবে তাদের প্রতিবেদনে তাদের সুপারিশগুলো তুলে ধরবেন। যেসব ক্ষেত্রে ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে সেগুলির ক্ষেত্রে ফৌজদারি মামলা রুজু হবে। এদিকে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সৈয়দ রুবিনা আক্তার রিমির বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আর 127 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয় মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। সংশ্লিষ্ট ধারায়
আজ একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ফের আক্রান্ত হলে সর্বশক্তি দিয়ে জবাব দেবে ভারত। পাকিস্তানকে ইঙ্গিত করে পাঞ্জাব বিমান ঘাঁটিতে এক ভাষণে এমন হুঙ্কার দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সামরিক সদস্যদের ভূয়সী প্রশংসা করেন তিনি। অন্যদিকে অপারেশন বুনিয়ান ও মারসুসের মাধ্যমে নয়াদিল্লিকে উপযুক্ত জবাব দেয়া হয়েছে বলে দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লুৎফর কবিরের রিপোর্ট। ভারত পাকিস্তানের 4 দিনের লড়াইয়ের পর মঙ্গলবার পাঞ্জাবের আদম বিমান ঘাঁটিতে পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে ঘিরে স্লোগান দেন ঘাঁটিতে থাকা সামরিক বাহিনীর শত শত সদস্য। যুদ্ধবিমান ও রাশিয়ার তৈরি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেছনে রেখে বক্তব্য রাখেন, দেন প্রতিবেশী পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা। ভাষণে মোদী বলেন, অপারেশন সিঁদুর শুধু কোনো নাম নয়, পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব। এ সময় পাকিস্তানের ওপর হামলায় তার সাহসী যোদ্ধাদের প্রশংসা করে বলেন, ইতিহাস রচনা করা যোদ্ধাদের জন্য প্রতিটি ভারতীয় গর্বিত। অভিযোগ করে বলেন, ভারত বারবার আক্রান্ত হয়েছে, এবার তার সমুচিত জবাব দেওয়া হয়েছে। ভারতের হামলার জবাবে অপারেশন বুনিয়ান উন মারসুজের মাধ্যমে কঠিন জবাব দেয়া হয়েছে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিবৃতিতে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, সার্বভৌমত্ব রক্ষায় ইসলামাবাদ জানে কিভাবে শত্রুকে জবাব দিতে হয়, তার প্রমাণ বুনিয়ান উন মারসুজেই স্পষ্ট বলেও দাবি করেন তিনি। আর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার মনে করেন, ভারত ও পাকিস্তানের মধ্যে আসন্ন আলোচনায় পানি সমস্যার সমাধান না হলে হুমকিতে পড়তে পারে যুদ্ধবিরতি। মঙ্গলবার CNN-কে সাক্ষাৎকারে আরো বলেন, পানি সমস্যার সমাধানে ব্যর্থতা মানে যুদ্ধ ঘোষণা করার শামিল। দুদেশের সংঘাত থামলেও কাশ্মীর সীমান্তে অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। প্রশাসনের দাবি, শোপিয়ান জেলায় বন্দুক যুদ্ধে বেশ কয়েকজন অস্ত্রধারীকে হত্যা করা হয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।